নিয়ে এদের চিন্তা নয়, নওশাদ সিদ্দিকীকে নিয়ে চিন্তা। এবছর গত 5 বছরে বিধানসভায় মেনশন বলে একটা পর্ব আছে, 1-1.5 মিনিট সময় পাওয়া যায়, ওর মধ্যে বিষয়বস্তুকে উত্থাপন করতে হয়। টোটাল বিধানসভায় 5 বছরে 200-র একটু বেশি মেনশন হয়েছে। আর ভাঙড়ের বিধায়কের কটা হয়েছে জানেন? 294টা বিধায়ক মিলে 200-র একটু বেশি মেনশন করেছে। আর ভাঙড়ের বিধায়ক একাই 56টা মেনশন করেছে। সে 56টা কি? ভাঙড়ের হিমঘরটা দ্রুত মানুষের জন্য খুলে দিতে হবে, যেটা ভাঙড় আপনার পোলেরহাট 2 নম্বর অঞ্চলে যেটা তৈরি হচ্ছে বলছে, একবার নয় একাধিকবার। কি মেনশন করেছে? ভাঙড়ের একটা কলেজ 1998 সালে তৈরি হয়েছে 1 নম্বর ব্লকে, 2 নম্বর ব্লকে একটা কলেজ চাই। বিশেষ করে ভাঙড়ের মায়েরাও, বোনেরাও, আমার মেয়েরাও ছেলেদের সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করছে, তাই ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ দিতে হবে। এই মেনশন আমি বিধানসভার মধ্যে করেছি। আজকে আমি বলতে দুঃখ লাগছে, আমাদের রেজ্জাক ভাই ভাঙড়ের তিনি ভোটার, আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও আমি দুঃখের সাথে বলছি, আমার রেজ্জাক ভাই যে জন্য খুন হয়েছে, কারণটা কি? এই যে ভাঙড়ের কানেক্টিং ব্রিজটা, ওখানে কে কন্ট্রোল নেবে? পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল রেজ্জাক ভাই, তাকেও তারা খুন করে দিল। কিন্তু এই ব্রিজ থেকে শুরু করে এই চণ্ডীহাটের ব্রিজ, এই ব্রিজ যেখানে আছে, এই দুর্বল সেতুগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে, এর মেনশন নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে করেছে। আজকে যে রাস্তায় লাইট দেখছেন, এই রাস্তা ঢালাই হচ্ছে, নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলেছে বলে বাধ্য হয়েছে সরকার এগুলো করতে। এবার হচ্ছে সমস্যা, ফেতে কাটা দরকার ছিল নওশাদ সিদ্দিকীর, তার পরিবর্তে অন্যজন খাচ্ছে। কি করবো তাতে? আমার একটুও রাগ নেই। কেন বলুন তো? আমি তো আপনার স্বার্থে রাজনীতি করতে এসেছি, আমি তো আপনার জন্য রাজনীতি করতে এসেছি। ফেতে কে কাটছে আমার দরকার নেই, আমার ভাঙড়ের মানুষ উপকৃত হলেই আমার জয়, আমারই ফেতে কাটা। আমি এত করে আমার এমএলএ কোটায় যা কাজ হয়েছে, 2-1টা জায়গায় আমি গিয়েছি, তা আমি নিজে ফেতে কাটিনি। কোনো সাইকেল নিয়ে বয়স্ক লোক যাচ্ছে, দাঁড় করিয়ে চাচা ফেতেটা কেটে দাও তো, আমি করেছি তো, ওই পোলেরহাটেই করেছি। ওই মসজিদের কাছে যে লাইট লাগিয়েছি, মসজিদ থেকে মুসল্লিরা নামছিল, বয়স্ক একটা লোককে ধরে বলছি, বাবু এটা ফেতেটা কেটে দাও তো। যদি আমি বয়স্ক লোকদের দিয়ে ফেতে কাটাতে পারি, তাহলে অন্যজন ফেতে কেটে ভাঙড়ের মানুষের যদি লাভ হয়, আমার কাছে অসুবিধা হবে? আপনারা উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না? আরো হবে। স্রোতের বিপক্ষে চললে একটু বাধা বিপত্তি আসবে, কষ্ট হবে, কিন্তু দিনের শেষে কলারটা তুলে চলতে পারবেন। আজকে আমার এখানে যারা আছে সবাই জেল খেটে নিয়েছে। দেখেন, পাপিয়া ভাবি একটু বাকি আছে জেল খাটতে, না? আপনি খেটেছেন জেল? একবার করে খাটতে হবে। যাক, আমার সবাই জেল খেটেছি। দেখুন, একটা কথা বলি, কিন্তু একবারের জন্য এদের দেখলে চোর 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 মনে হয়। এর বলেন, হ্যাঁ, আবার কে গেলে নাকি বলে আওয়াজ হয়, ওই আওয়াজ আমার সাথে হয়েছে ভাই। এটা বলে আমি শেষ করে দেবো, আমার সাথে হয়েছে, আমি অন্য কাউকে বলে রাগ হবে। আমি জেলের মধ্যে গিয়েছি, রাত্রিরে সুপারিনটেন্ডেন্ট হাজির, আমি শুয়েছিলাম, ঘুম তো হয়নি। আল্লাহ কোন জায়গায় দিয়েছো গো, যেখানেই আছি সেইখানেই বাথরুমের আবার সে ভয়ঙ্কর এক ব্যাপার। যাক, সে বিষয় যাচ্ছি না, আমি চুপচাপ আছি। ওদিকে মাথার উপরে কে দাঁড়িয়ে আছে নাকি, গেট আছে, আমি দেখে তো উঠেছি। সুপারিনটেন্ডেন্ট সাহেব এসে হাজির, এসে বলল, আপনি এখন আমার কাস্টডিতে আছেন। ভালো কথা, যে আপনার যদি বাইরে বার হওয়ার দরকার লাগে বলবেন, আমি আপনাকে আমার একটা সিপাহি দেবো। কারণ কি, সেখানে গিয়েও তো আইএসএফের প্রচার হচ্ছে। যেই থেকে শুনেছে যে জেলে রাত্রিরে নওশাদ সিদ্দিকী আসবে, খবর তোদের কাছে আছে, জেলেও টিভি চলে, ওরা সেই উত্তাল যে নওশাদ ভাইজান এসছে দেখবো। আর রাত্রিরে এসে আমাকে বলছে, আপনি যদি বাইরে বার হন, এই চোরের কথা বলি শেষ করে দেবো। বলে না যে ঢেকি স্বর্গে গেলেও কি হয়, আর চোর জেলে গেলেও চোর হয়। আমি স্যার প্রমাণ দিয়ে দিচ্ছি। তো আমি বললাম, ঠিক আছে সাহেব, যথারীতি ওখানে মন্দিরও আছে, মসজিদও আছে ভাই, ওই জেলের মধ্যে। সত্যি কথা বলবো, শুধু মসজিদ আছে এরকম ব্যাপার নয়, মন্দিরও আছে, মসজিদ আছে, নামাজ পড়ার জায়গা আছে। আমি নামাজে যাব। তো যখন জোহরের নামাজ আজান হয়েছে, নামাজ আমাকে নিয়ে যাচ্ছে, সব ঘিরে ফেলেছে আমাকে, দেখা করবে আমার সাথে। আমরা কত 8-10 জন ছিলাম এক জায়গায় মনে হয়।
সব জেলের লোক ঘিরেছে। ভালো কথা, ভালো লাগলো, খুব নামাজ পড়ে আসলাম। এবার আমাকে 10 সেল বলে একটা আছে, সেলের মধ্যে রেখেছিল। আমি একটা রুমে একা পরে সবাই এরকম 10টা এরকম রুম আছে একটা। আমাদের কি করতো, সকালে উঠে গেট খুলে দিত আর সন্ধ্যাবেলা ওই গেটটা বন্ধ করতো। মানে এই 10 জন যেখানে আছে ওই 10 জন আমরা কথা বলতে পারবো নিজেদের মধ্যে, কিন্তু রাত্রিরে যখন ঢুকাবে আলাদা আলাদা রুমে থাকবে। যাক, তো ওই তখন আমাকে খুলেছে সকালবেলা। প্রথমে একটা যখন রাউন্ড মারলাম, তারপরে এরাও বুঝতে বললো তাহলে এই ছেলেটা কে। সবাই তো বুঝতে পারছে এত পরিচিত, কারণ তখন আমার সাথে সব ভাব জমালো, কথা বললো, অনেক রকম লোক ছিল। যাক, বলার দরকার নেই কে কেমন লোক ছিল। তারপরের দিন আমাকে গল্প শোনাচ্ছে, বলছে কি হচ্ছে, পার্থবাবুকে একজন মল ছুঁড়ে মেরেছে। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে একটু সাধু ভাষায় না বললে অসুবিধা হবে, স্টেজ। হ্যাঁ, সাধু ভাষায় বললাম, বুঝতে পারছেন তো। আর আমাকে বার হওয়ার জন্য লোক আকুল ব্যাকুল হয়ে থাকতো দেখার জন্য। আর পার্থবাবু লজ্জায় বাইরে বার হতো না, বাইরে বার হলেই লোকে চোর 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 করতো। তো আমার এই ভাইরা যারা আছেন কেউ বলতে পারবে না অভিযোগ কারো নামে নেই। এটা আমরা বুক ফুলিয়ে বলি। এই নেতৃত্বদের হাতে যদি আপনারা আগামী দিন ভাঙর দায়িত্ব তুলে দেন, নিশ্চিতভাবে বলতে পারবো আপনি আপনার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবেন। বন্ধুগণ, বক্তব্য আমি একদম আর 1 মিনিট বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন। শুধু আপনি ভোট দিলে হবে না, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার যারা তৃণমূল করে, যে ভাইরা তৃণমূল করে, তাদেরকেও বুঝাতে হবে, ভাই তুমি তৃণমূল করছো, যা করছো করো, ভাইজানকে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। তোমার হয়ে কথা বলার লোক কোথায়? 43টা মুসলিম বিধায়ক আছে, 68টা দলিত বিধায়ক আছে, 18টা মতো আদিবাসী বিধায়ক আছে। অন্যায় তারা কেউ মুখ খোলার সাহস পায় না, ভাঙড়ের বিধায়কই মুখ খোলে। যদি মনে করো এটা এই বলার লোকটাকেও কমিয়ে দেবে, আগামী দিনে ওই মব লিঞ্চিং হয়ে যাবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। মানুষের স্বার্থে, ভাঙড়ের